সঞ্জয় মান্না মহাশয়। আপনারা চলে আসুন, যেমন সবুজ সাজু চলছে যেমন সবুজ সাজু প্রতিযোগিতা। বিচারকদের আমি মাঠে যেমন সবুজ সাজুর জায়গায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আপনারা আসুন, আমরা তাদের আর 10 মিনিটের মধ্যে যারা যারা সেজেছেন তারা বাদ দিয়ে বাকি যারা মাঠের মধ্যে উপস্থিত হয়েছে প্রত্যেকে বলছি আপনারা বৃত্তের বাইরে বেরিয়ে পড়ুন। আপনারা বৃত্তের বাইরে বেরিয়ে পড়ুন, যারা সেজেছেন কেবলমাত্র তারাই থাকবে, বাকি কেউ মাঠের মধ্যে থাকবে। চলছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। যারা এখনো সেজে মাঠের মধ্যে প্রবেশ করতে তারা খুব তাড়াতাড়ি মাঠে করো। মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে। মাঠে নরসিংহ মারা যাচ্ছে, পানীয় জল অপচয় করে কিভাবে মানুষ একদিকে চলছে বয়স্ক শিক্ষাক্ষেত্র খোলা হয়েছে, যাদের এখনো অক্ষর পরিচয় হয়নি আপনারা ওখানে যান, অক্ষরগুলো পরিচয় করে। আমাদের দিদিমণি আছে, ছোট্ট দিদিমণি অক্ষর পরিচয় করে। যা পাগলামি করছো করো। নামটা কি বললো? এই নামটা কি আছে? হ্যাঁ, শুভম শুভম সাধু। আমাদের মধ্যে প্রবেশ করেছে বিলাল, তুমি আমাকে একবার আসবে। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যেমন সাজো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমরা যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দেব, সাথে সাথে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেককে একটা করে পুরস্কার দেব, প্রত্যেককে একটা করে পুরস্কার দিয়ে তুলে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। গুড। এরপর আর কেউ প্রবেশ করলে তাদেরকে আমরা ধরবো না, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা এরপর যদি কেউ প্রবেশ করি তাকে আর আমরা ধরবো না। দল প্রথম হয়েছে এবং দ্বিতীয় হয়েছে সুমন সাহার দল, জঙ্গি হামলা। এটাও অভিনব এবং সুন্দর হয়েছে। এবং থার্ড হয়েছে সর্বশিক্ষা অভিযান সায়ন্তিকা সাধুকার দল। এছাড়া প্রত্যেকেই তাদের উপস্থাপনা খুব সুন্দর করেছেন, আমাদের আকৃষ্ট করেছে। আমি অনুরোধ করব প্রত্যেক দলকেই যেন
পুরস্কার দেওয়া হয়। गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः। একটা এর উপরে রাখ, হ্যাঁ কেউ যদি হাত দেয় আমি তো আছি, পাবলিকের মার মাথায় রাখিস। হ্যাঁ হ্যাঁ রি Hetola, 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 hetola. Hetola, 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 hetola. Hey, aka baka pothe mora kaadhe niye chute jai. Raja maharajaদের দোলা, হেতোলা। এ আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময় পথে চলে দোলা, হেতোলা। এ হেয়া না, হেয়া না, হেয়া না, হেয়া। এ হেয়া না, হেয়া না, হেয়া না, হেয়া। হেতোলা, 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 হেতোলা। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি যাই ঝিকমিক করে যে মাথায় রেশমের তাজ। হয় মোর ছেলেটি উলঙ্গ শরীরে একটু জামা নেই খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধেছে তবুও বয়ে যায় দোলা, হেতোলা, হেতোলা, হেতোলা। এ হেয়া না, হেয়া না, হেয়া না, হেয়া। এ হেয়া না, হেয়া না, হেয়া না, হেয়া। হেতোলা, 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 হেতোলা। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটির দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটির দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে। ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাড় ধরে পড়ে ও পড়ে। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই ভালো করে পায়ে পা মেলা। হঠাৎ তাদের থেকে পিছিয়ে পড়ে যদি আর দোলা যাবে না তো দোলা। রাজা মহারাজার দোলা, বড় বড় মানুষের দোলা, হে দোলা। এ আমাদের জীবনের ঘামে ভেজা শরীরে বিনিময় পথে চলে দোলা, হে দোলা। এ আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা, হে দোলা। এ হেয়া না, হেয়া না, হেয়া না, হেয়া। 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 এ হেয়া না, দিয়ে আমি শুরু করতে হবে।
আস্তে আস্তে ঘুরিয়ে দে, আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে ওটা অফ করে দিবি। ঘোড়া 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 স্টেজে করেছিস ছেড়ে দে। কান্দাবি রে দয়ালার কত কাল কান্দাবি রে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বানাইলাম বসত করব বলে দয়াল আশা কইরা ঘর বানাইলাম বসত করব বলে চাল চাইতে পারলাম না আমি চাল চাইতে পারলাম না আমি উড়াইয়া নিল ঘরের চাল দয়াল উড়াইয়া নিল ঘরের চাল গেল না আমার দুঃখের কপাল ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। আশা কইরা গাছ লাগাইলাম ফল পাবো বলে দয়াল আশা কইরা গাছ লাগাইলাম ফল পাবো বলে জল দিতে পারলাম না আমি জল দিতে পারলাম না আমি শুকাইয়া গেল গাছের ডাল দয়াল শুকাইয়া গেল গাছের ডাল গেল না আমার দুঃখের কপাল ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। হাল দিলাম নাঙল দিলাম জমি দিলাম চষে দয়াল হাল দিলাম নাঙল দিলাম জমি দিলাম চষে পরের জমি চষতে চষতে পরের জমি চষতে চষতে নিজের জমি হয় বেহাল দয়াল নিজের জমি হয় বেহাল গেল না আমার দুঃখের কপাল ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। আর কতকাল কান্দাবি রে দয়াল আর কতকাল কান্দাবি রে গেল না আমার দুঃখের কপাল ও দয়াল গেল না আমার দুঃখের কপাল। শ্বশুরের নামে হবে পরিচয় বাবার নাম কেউ চিনবে না বিয়া কইরা কেউ ঘর জামাই তাই কোনা বিয়া কইরা কেউ ঘর জামাই তাই কোনা শ্বশুরের নামে হবে পরিচয় শ্বশুরের নামে হবে পরিচয় বাবার নাম কেউ চিনবে না বিয়া কইরা কেউ ঘর জামাই তাই কোনা হেই বিয়া কইরা কেউ ঘর জামাই তাই কোনা। আগে দেবে লুচি পুরি পরে দেবে চিড়া মুড়ি আগে দেবে লুচি পুরি পরে দেবে চিড়া মুড়ি অবশেষে পান্তা ভাত তাও কিও জুড়বে না বিয়া কইরা কেউ ঘর জামাই তাই কোনা আরে বিয়া কইরা
কেউ ঘর জামাই থাইকো না। ঘরে আমার ন্যাংরা শালি তারা পিঠের তারা কালি, ঘরে আমার ন্যাংরা শালি তারা পিঠের তারা কালি, ঘরে আমার ন্যাংরা শালা, ঘরে আমার ন্যাংরা শালা, শ্বশুর কিছু ভাবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, এই বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। পিরিত কইরা করলাম বিয়া কপালতে সুখ সইল না, পিরিত কইরা করলাম বিয়া কপালতে সুখ সইল না, বৃন্দাবনে যাব চলে আমি, বৃন্দাবনে যাব চলে আমি, সংসারে আর ফিরব না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, এই বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ চিনবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, আর বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে, হা 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 পাইতে হাসি, ভগবান করবে হাসি, সর্বনাশী শিখায় এলেন সত্য পেরে, তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি, নাচে ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি, দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, নাবিবার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল পারি, তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। বুলবুলির মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে, চন্দনাভ মনে মনে বুলবুলিকেই ভালোবাসে। এই কথাটা জেনে ময়না করলো দারুণ
অভিমান। এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে, ময়নাটি এ দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে। আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে, ময়নাটি এ দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে। গানের শেষে সবার মতে ময়নাটা আজ হেরে গেল, চন্দনা বউ বরণ মালা বুলবুলিকেই পরিয়ে দিল। ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভান। এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গে মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, গজিত গজিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, গজিত গজিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জের বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কলো 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গে মনোমর মেঘের সঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মনোমর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। নমস্কার। ওই আমি এখানে ঘুম। সত্যি তোর মাও বলে ছোট লোক, আমিও বলছি ছোট লোক। পুরস্কার নিল অর্জুন মালিক, পুরস্কার নিল সুনীত কর্মকার, পুরস্কার নিচ্ছে তানভীর ইসলাম মল্লিক, পুরস্কার নিচ্ছে বৃষ্টি নাগা, পুরস্কার নিচ্ছে অঙ্কিতা রায়। নামও মুখস্থ করে রেখেছে।
কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের দোলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলিম কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় ধন্যবাদ আমরা ওনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি তোরকে পাওয়া যাচ্ছে না তো। নাচের দিদিমণি নাচের দিদি মৌসুমী মৈত্র আপনাকে একটু মঞ্চের কাছে আসতে হবে আপনি একটু তাড়াতাড়ি মঞ্চের কাছে চলে আসুন আমরা যে দুটি নাচ বাকি আছে সেটা এখনই শিখতে দাও। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোল ওরে গৃহবাসী বেল মরে দক্ষিণা বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেল মরে দক্ষিণা বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের মুখে না পাখাই বাজা
নিরু কল্পনাতে হইও না মৃয়মান। নমস্কার। ये दुनिया एक दुल्हन दुल्हन के माथे की बिंदिया, ये मेरा इंडिया, ये मेरा इंडिया, I love my India, I love my India। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया, ये मेरा इंडिया, I love my India, ये मेरा इंडिया, I love my India। जब छेड़ा बलिहार किसी ने, आग लगा दी पानी में जब, सात सुरों का संगम ये जीवन गीतों की माला, अपने भगवान को भी कहते हैं बांसुरी वाला। बांसुरी वाला। ये मेरा इंडिया, I love my India। ये मेरा इंडिया, I love my India। सिम सिम बोला बोला सिम सिम बोला, सिम सिम बोला बोला सिम सिम बोला। Fight that good fight, बजोला बजोला, run run you play, सिमोला सिमोला। डोरे पासो, पमरे सा, डोरे पासो, पमरे सा, डोरे पासो पमरे सा, डोरे पासो पमरे सा। डोरे 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 डोरे। सारे सानी सा 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 सा, सारे पनी नी पा 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 रे रे सारे सानी रे। पीहू पीहू बोले पपीहा, कोयल कुहू कुहू गाए। हंसते रोते हमने जीवन के सब गीत बनाए। ये सारी दुनिया अपने अपने गीतों को गाए। गीत वो गाओ जिससे इस मिट्टी की खुशबू आए, मिट्टी की खुशबू आए। I love my India, I love my India, वतन मेरा इंडिया, सजन मेरा इंडिया। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, I love my India। ये मेरा इंडिया, I love my India। सजन मेरा इंडिया, सजन मेरा इंडिया, सजन मेरा इंडिया, सजन मेरा इंडिया।
ঠিক ওরা আস্তে আস্তে বড় হয়ে যাবে। মাথা হেট কর সত্যি অপূর্ব, আমাদেরকে নিবি তো আমরা অভিভূত হয়ে গেলাম ছাত্রছাত্রীদের এই প্রচেষ্টায়। 5 সেকেন্ড হবে না আরেকবার ঘুরে। এরপর আর দেরি না করে আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান, একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান, তার সাদা গন্ধ সত্যি যেন আমাদের সব সময়ের জন্য মাতিয়ে রাখে। এটা খুব সত্যি কথা। আমরা আমাদের গ্রামে খুব ভালো আছি, খুব সুখে আছি, কিন্তু আমাদের গ্রামে থাকতে গিয়ে যে ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, তার মধ্যে দারিদ্র্য তো আছেই, কিন্তু তার থেকেও বড় সমস্যা সেটা হচ্ছে সাপের কামড়। বিশেষ করে বর্ষাকালটি যখন ঠিক চলে যায় বা গরম যখন পড়ে, বছরের বিভিন্ন সময় সাপের উপদ্রব আমাদের বাড়িতে লেগেই থাকে। এরকম অবস্থায় সাপে কামড়ালে ঠিক কি করা উচিত, কোন সাপ কামড়ায়, সাপকে মেরে ফেলবো কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিভ্রান্তির শেষ নেই। নানা জনে নানান রকম কথা বলে, এই বলে অমুক দিনে এই সাপের বিষয় আর অমুক দিনে হয় না। তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত মন্তব্য, বিভ্রান্তি, এগুলো কাটাতেই আজকে আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে তারকেশ্বর গ্রিনমেটসের সর্ব সচেতনতা শিবির। এর মাঝে বলে রাখি, এরপরই নাইকো যে আমরা কেউ গরিব, কেউ বড় লোক, কেউ বিত্তশালী, কারোর দুবেলা খাওয়া জোটে না বটে, কিন্তু আসলে আমাদের মধ্যে যে প্রাণ সত্তা রয়েছে, যে প্রাণ শক্তি রয়েছে, সেটিই হচ্ছে আমাদের সবকিছু। সেই প্রাণের বন্দনা ফুটে উঠবে এই কবিতার মাধ্যমে। তো একটি কবিতা আপনাদের সামনে আমি বলছি, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও একাঁচোট সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার বললে ওদিকে যাব না। দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারও দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে, তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক চিলতে ফালতু একটু রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিটে বারুদের স্তূপ। আমি বললুম না, আমি ওখান দিয়ে যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি, বেলঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম কতদূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা? না। জলসা? না। নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? কে চাপা পড়েছে?
একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মরমরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহাদ্র দীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ। এক ভয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার, ধন্যবাদ। যাই হোক, সাপ আমাদের কি দরকার বা সাপের পৃথিবীতে গুরুত্বটা কি, এই সমস্ত আলোচনার পাশাপাশি সাপ চেনা, সাপে কামড়ালে কি করব, পুরো ব্যাপারটাই আমাদের আলোচনার মধ্যে থাকবে। তার আগে চাওনাপুর প্রাথমিক স্কুলকে বিশেষভাবে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য। অনেকেই হয়তো অনেক অনুষ্ঠান করেন, কিন্তু এই সচেতনতামূলক অনুষ্ঠানেরও দরকার আছে। বিনোদন অনেকেরই দরকার আছে, নাচ গান খুব ভালোই হচ্ছিল, এটা মেনে নিচ্ছি, বাচ্চাদের অনেক প্রতিভা আছে। কিন্তু এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব হয়তো আজকে বোঝা যাবে না, কিন্তু কোনোদিন যদি কেউ এই ধরনের বিপদের সম্মুখে পড়ে তখনই বুঝতে পারবে এই ধরনের সচেতনতামূলক আলোচনার গুরুত্বটা কোথায়। প্রথমে আমরা সাপ সম্পর্কে কিছু ধারণা আছে একটু জেনে নিই। মানে সাপ কি? আমরা সাপ বলতে সাধারণত সরীসৃপ জাতীয় প্রাণী বলি। সরীসৃপ বলতে কাকে বোঝায়? সাধারণভাবে যেগুলো বুকে হেঁটে চলে, চারটে পা আছে। যদিও সাপের ক্ষেত্রে কিন্তু চারটে পা নেই, চারটে পা অবলুপ্ত হয়ে গেছে। তাদের পা একটা সময় ছিল, এখন আর নেই। সাধারণভাবে সাপ গর্তে থাকে বা গাছের কোঠরে থাকে। আর বরফের দেশ ছাড়া প্রায় সব জায়গাতেই কিন্তু কম বেশি আমরা সাপ দেখতে পাই। সাপের কিভাবে পা গুলো নেই তারই একটা ছবি আমরা দেখাচ্ছি, যেখানে বলা হচ্ছে প্রথম দিকে সাপের কিন্তু পা ছিল, কিন্তু তারা যখন গর্তে যায়, গর্তে যাওয়ার ফলে পা গুলো অপ্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন আমাদের মানুষেরও একটা সময় লেজ ছিল, আমাদের লেজটা আজ অপ্রয়োজনীয়, তাই লেজটা নেই। সাপেরও সেরকমই লেজ মানে পা ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো পা নেই। কোথায় থাকে তার একটা ছবি। মানে পৃথিবীর বরফের দেশ জায়গাগুলো বাদ দিয়ে বাকি সব জায়গাতেই কিন্তু কম বেশি সাপ থাকে। সাপ ছোট বড় বিভিন্ন ধরনের হয়। আমাদের এখানে খুব ছোট সাপও যেমন আছে, আবার মোটামুটি মাঝারি সাপও আছে। ছোট সাপ যেটা আমরা দেখি, আমরা একটা ছোট স্কেলের মতো ছোট সাপ দেখতে পাই। আবার বড় সাপ যেগুলো হয়, যদিও আমাদের এলাকায় পাওয়া যায় না, সেটা প্রায় 30 ফুটের মতো হতে পারে। আমাদের এলাকায় যে সাপগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় খুব বেশি হলেই 8-9 ফুট 10 ফুটের মধ্যে হয়। ওজন সাপের আয়তন অনুযায়ী ওজন হয়। সবচেয়ে বেশি যার ওজন, তার ওজন মোটামুটি ভাবে 250 কেজির কাছাকাছি। আর সাপ কত বছর বাঁচে? বিভিন্ন সাপের আয়ু বিভিন্ন রকম, তবুও কিছু কিছু সাপের ক্ষেত্রে দেখা যায় তারা বন্দি দশায় মোটামুটি 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। বন্দি দশায় কথাটা এই কারণেই বলা হলো, এটা প্রাকৃতিক পরিবেশে সাপের বয়স নির্ণয় করার ক্ষমতা কারোরই নেই। মানে একটা সাপকে আমরা আজকে দেখলাম, এর পরবর্তী কতদিন পর দেখবো সেটা কোনো রকম নিশ্চয়তা কিন্তু নেই। পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির সাপ পাওয়া যায়, মানে অনেক সংখ্যার সাপ পাওয়া যায়। ভয়ের কিছু নেই, বিষধর সাপের সংখ্যা অনেক কম।
প্রায় 10% সাপ বিষধর। আমাদের ভারতবর্ষেও 270 প্রজাতির সাপ পাওয়া যায়, তার মধ্যে মোটামুটি 21% বিষধর বলা হয়, যদিও নামেই বিষধর বেশিরভাগই। আর পশ্চিমবঙ্গে 90টি প্রজাতির মোটামুটি সাপ পাওয়া যায়, তার মধ্যে 5টি সাপ বিষধর, মানে সংখ্যায় গেলে খুব কম, 5টি সাপ বিষধর। আর সাপের কামড় মানেই কিন্তু মৃত্যু নয়। আর সাপ এমনি এমনি বা ইচ্ছা করে কাউকে কামড়ায় না, সাপ শুধুমাত্র আত্মরক্ষার জন্যই কামড়ায়। সাপের দেহের গঠন কিরকম, জাস্ট একটা ছবি দেখে নিই। সাপের অন্তর গঠন ঠিক এরকম, মানে সাপের একটা মাথা আছে, বাকিটা এরকম কঙ্কাল। আর যদি অন্তর গঠন আমরা দেখি, সাপের এরকম ভাবে কোথায় ক্ষুদ্রান্ত পাকস্থলী, কোথায় কি আছে এরকম দেখা যায়। সাপের খোলস, মানে বেশিরভাগ সরীসৃপেরই দেখা যায় তারা কিছুটা সময় অন্তর অন্তর তাদের গায়ের চামড়াটা ছেড়ে দেয়, ত্যাগ করে। এই চামড়াটাকেই খোলস বলি আমরা জানি। মোটামুটি এক একটা সাপ বছরে 2 থেকে 4 বার কিন্তু খোলস ত্যাগ করে। সাপের জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় বলতে যার সাহায্যে সে বুঝতে পারে সামনে কি আছে বা সেই বস্তুটা ঠিক কিরকম। মানে আমাদের যেমন চোখ কান নাক আছে, ওদের কিন্তু এতটা চোখ কান ভালো নয়, মানে ওরা চোখ হয়তো আছে, চোখে ভালো দেখতে পায় না। কান যেটা আছে আমাদের মতো বহিঃকর্ণ না থাকার জন্য ওরা কিন্তু কানে ভালো শুনতেও পায় না। তবে যার সাহায্যে বুঝতে পারে সেটা হচ্ছে জেকবসন অর্গান, যার ছবি একটা দেখানো হচ্ছে, যে লাল রঙের অংশটা রয়েছে, এর মাধ্যমেই বুঝতে পারে। কিভাবে বোঝে? সাপ যখন কোনো বস্তু নড়াচড়া করে, দেখা যায় সাপের জিভ কিন্তু বেশিবার বেরোচ্ছে। ওই জিভের সাহায্যে কিন্তু স্পন্দনটা নিয়ে সোজাসুজি জেকবসন অর্গানে পাঠিয়ে দেয় এবং বুঝতে পারে সামনে কোনো বস্তু আছে কিনা, তার আকার কিরকম, সে নড়াচড়া করছে কিনা, বা কোনো কোনো বস্তুর ক্ষেত্রে তার উষ্ণতা কিরকম সেটা বুঝতে পারে। সাপের চলাফেরা, অনেকের ধারণা সাপ নাকি এঁকে বেঁকে চলে। সাপ এঁকে বেঁকে চলবে এরকম ব্যাপার নয়। সাপ এঁকে বেঁকেও যেমন যেতে পারে, সোজাও যেতে পারে, আবার এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার সময় দেখা যায় অনেকটা ভেসেও চলে যেতে পারে। যদিও পাখনা বা এরকম কিছু নেই, কিন্তু কিছুটা কিন্তু এরকম পারে। সাপের খাদ্য, সাপের খাদ্যের জায়গাটা কিন্তু বিশাল, মানে ছোট পোকামাকড় থেকে শুরু করে বড় স্তন্যপায়ী পর্যন্ত সবই খেতে পারে। তবে সাপটার কিরকম আকার আকৃতি সেটার উপর নির্ভর করে তার খাবারটা কিন্তু ঠিক হয়। আমরা সাধারণভাবে সাপকে এলাকায় ইঁদুরই বেশি খেতে দেখি। আর সাপের খাবার নিয়ে কথাগুলো বলে নিই, যে সাপ কিন্তু চিবিয়ে খায় না, মানে আমাদের যেরকম দাঁত দিয়ে আমরা চিবিয়ে খাই, সাপ কিন্তু সরাসরি গিলে খায়। মানে যদি কোনোদিন সাপ ডিম খায়, অবশ্যই সাপেরা ডিম খায়, তো সেখানে ডিমের কিন্তু কোনো রকম আঁচড় পড়ে না, সরাসরি ডিমটা কিন্তু গিলে নেয়। সাপের প্রজনন, না আমরা এটা দেখেছি বেশিরভাগ সাপ ডিম পারে, তবুও কিন্তু বলা হয় যে আমাদের এলাকায় কিছু সাপ আছে যারা কিন্তু সরাসরি বাচ্চা প্রসব করে। আমরা সাপের নামগুলোও জানি, যে চন্দ্রবড়া সরাসরি বাচ্চা দেয়, মেটুলি সাপ সরাসরি বাচ্চা দেয়, এরকম কিছু সাপ কিন্তু পাওয়া যায়। একটা কথা আছে যে কোনো সাপকে মারলে আরো সাপ নাকি সেই এলাকায় চলে আসে। কিভাবে আসে? মানে সাপের গায়ে কিন্তু একটা বিশেষ গন্ধ আছে, যেটা হয়তো আমাদের নাকে ধরা পড়বে না, কিন্তু সাপকে যখন মারা হয় বা সাপকে উত্তেজিত করা হয়, ওই গন্ধটা একটু বেশি পরিমাণে বেরিয়ে যায়। ওই গন্ধর জন্যই কিন্তু কাছাকাছি ওই প্রজাতির কোনো সাপ থাকলে বা অন্য প্রজাতিরও সাপ চলে আসতে পারে। ওই প্রজাতির সাপ আসবে তার উপযুক্ত সঙ্গিনী বা সঙ্গী খোঁজার জন্য, আর অন্য প্রজাতির সাপ আসবে তার কিন্তু এলাকা দখলের জন্য। সাপের বিষ দাঁত, সমস্ত সাপে প্রয়োগ করবে এরকম ব্যাপার নয়। সাপের কামড় নিয়ে একটা তথ্য দিয়ে রাখি, যে ভারতবর্ষে মোটামুটি সাপের কামড়ে মৃত্যু হয় 50,000-এর কাছাকাছি। মোটামুটি একটা ডেটা আমি অন্য দেশের সঙ্গে যদি তুলনা করি, ভারতবর্ষে মৃত্যুর সংখ্যা প্রায় 46,000 বছরে। সেখানে অন্যান্য দেশ, আমি যদি অস্ট্রেলিয়ার কথা যাই, বছরে মাত্র 2 জন মারা যায় সাপের কামড়ে। এর কারণ কি হতে পারে? আমাদের এলাকায় সাপের কামড়ে এত লোক মারা যায় কেন? এর কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? কিছু জনের উত্তর ভয়ে মারা যায়,
ভয়ে তো অবশ্যই মারা যায়, কিন্তু আমাদের এলাকায় সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ আমাদের এলাকায় সাপে কামড়ালে প্রথমে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় না। এখনো পর্যন্ত দেখা যায় 100 জনকে যদি সাপে কামড়ায় তার মধ্যে 70 জন কিন্তু সময় নষ্ট করে ওঝাবাড়ি মন্দির মসজিদ গিয়ে। সরাসরি যদি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে রুগীর বাঁচার চান্সটাই কিন্তু ম্যাক্সিমাম। যাই হোক, মোটামুটি আলোচনা হলো এই দিকটা। এবার সাপ চিনতে হবে, কারণ সাপ চিনলে সাপের ভয়টা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। আমাদের এলাকায় যে সাপ পাওয়া যায় তার বেশিরভাগটাই কিন্তু নির্বিষ। একটু কষ্ট করে ছবিগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে সাপটা চেনা যাবে। প্রথম যে সাপটা দেখতে পাচ্ছি একদমই কেঁচোর মতো দেখতে, এটা এলাকায় পুঙে সাপ বা তেলি সাপ বলা হয়। একদমই কেঁচোর মতোই প্রায় দেখতে, কিন্তু গাটা একটু চকচকে, মাটির কাছাকাছি আমরা দেখতে পাই। একদমই ছোট সাপ, একটা স্কেল মানে ছোট স্কেলের মতো ছোট। অনেকের ধারণা এই সাপ ছুঁয়ে দিলে নাকি রোগা হয়ে যায়, ভুল ধারণা। অনেকের ধারণা এই সাপ নাকি মানুষের নাকে কানে ঢুকে যায়, এটাও ভুল ধারণা। কোনোভাবেই এগুলো হয় না। তারপরে যে সাপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এলাকার জলঢোড়া। জলঢোড়া জলে থাকে, কিভাবে চিনবো? হলুদের উপর কালো ছিটে ছিটে দাগ। সাধারণভাবে জলেতে অনেক সময় সাপে কামড় দেয়, তো সেটা বেশিরভাগ সময় দেখা যায় যে জলঢোড়া। জলঢোড়ার কামড় হলে কিন্তু রক্ত একটু বেশিই বেরোয়। তারপরে সাপটা হচ্ছে হেলে সাপ। আমরা ঘরের আনাচে কানাচে অনেক সময় দেখতে পাই, সাদা সবুজ হলুদ একটা মিশ্রণে, খুব সুন্দর দেখতে সাপ। মানে এখনো পর্যন্ত যা সাপ দেখানো হচ্ছে সেগুলো কিন্তু নির্বিষ, মানে যাদের কোনো রকম বিষ নেই। তারপরের সাপটার নাম হচ্ছে দাঁড়ার সাপ। এলাকায় হয়তো অন্য নামে পরিচিত হতে পারে, এলাকায় হয়তো কেউ ঢ্যামনা সাপ নামে পরিচিত হয়তো, কিন্তু এই সাপের ইংরাজি নাম শুনেই আমরা বলে দেবো এই সাপ আমাদের কতটা উপকার করে। ইংরাজি নাম হচ্ছে র্যাট স্নেক। এক একটা দাঁড়ার সাপ বছরে প্রায় 350 কাছাকাছি ইঁদুর খায়, মানে প্রায় প্রতিদিন ইঁদুর খায়। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের কিন্তু অনেকটাই উপকার করে। এই সাপ সম্পর্কে ভুল ধারণা কিরকম, যে অনেকের ধারণা এই সাপ নাকি গোখরো বা জাত সাপেদের ডেকে আনে। কোনোদিনই কেউ ডেকে আনে না। গোখরো দাঁড়াস দুটো আলাদা প্রজাতির। গোখরো সাপ দাঁড়ার সাপকে খেয়ে নেয়, সেই হিসাবে ভুল করেও সেটা শত্রুকে ডেকে আনবে না। আর একটা ধারণা, এই সাপের লেজে নাকি বিষ থাকে, এটাও একটা ভুল ধারণা। কোনো সাপেরই কোনো রকম লেজে বিষ থাকে না। ঘর চিতি বা চিতিবড়া, ঘরের দেওয়াল থেকে চাল থেকে ঝুলতে আমরা দেখতে পাই, বাদামির উপর হলুদের দাগ। তবে এই সাপ একটু মানে ছটপটে, সেই হিসাবে কামড়ে দেওয়ার চান্স একটা থাকে, তবে কোনো রকম বিষ নেই। অনেকের ধারণা কামড়ে দিলে বা চেটে দিলে নাকি বিষ হয়, পুরোপুরি ভুল ধারণা। তারপরে যে সাপগুলো দেখাবো আমাদের এলাকায় খুবই কম পাওয়া যায়, উদয়কাল বা কুকুরি, খুব বেশি বলছি না। বেতাজরাটা হয়তো কিছুটা পাওয়া যায়, বেতাজরা বা বেতারা গাছের সাপ, এক গাছ থেকে আর এক গাছে চলে যায়। বালি বড়া নিয়ে একটু বলে নিই। অনেক সময় সাপুরেরা খেলা দেখাতে নিয়ে আসে এবং বলে নাকি এই সাপের দুটো মুখ আছে। এটা একটা ভুল ধারণা, কোনো সাপেরই দুটো মুখ হয় না। এর লেজের দিকটা একটু ভোঁতা বলে অনেকে বলে থাকে, যেটা নাকি দুমুখো সাপ। এরকমই দেখতে আরেক ধরনের বালি বড়া পাওয়া যায়, যেটা লাল বালি বড়া। এটাও অনেক সময় খেলা দেখাতে নিয়ে আসে। আগে একটা সময় অজগর বা ময়াল সাপ নিয়ে আসতো, এখন কোনোভাবেই আর কেউ আনে না, কারণ সাপ খেলা দেখানো পুরোপুরি ভাবে বেআইনি। এই ছিল আমাদের এলাকার মোটামুটি নির্বিষ সাপ, মানে যা সাপ দেখা যায় তার বেশিরভাগটাই কিন্তু নির্বিষ। এরপরে যে সাপগুলো দেখবো সেগুলো হচ্ছে আংশিক বিষধর। আংশিক বিষধর মানে যে সাপের অল্প বিষ আছে, পরিষ্কার এটুকু বলে দেওয়া যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যু হবে না। কিরকম সাপ পাওয়া যায়? এরকম আমাদের এলাকায় যে মেটুলি সাপ বা কানা মেটুলি সাপ পাওয়া যায়, সেটা কিন্তু এক প্রকার আংশিক বিষধর সাপ। কোথায় দেখতে পাই আমরা? জলাশয়ের পাশাপাশি দেখি বা জলাশয়েতেও থাকে। সাধারণভাবে ভোরের দিকে বা সন্ধ্যের দিকে সাপটাকে দেখতে পাওয়া যায়। লাউ ডগা গাছে দেখতে পাই, খুবই সবুজ রঙের সাপ, আগের মতো আর হয়তো দেখা যায় না। অনেকের ধারণা এটা নাকি চোখ খুলে খেয়ে নেয়,
পুরোপুরি ভুল ধারণা, আজ পর্যন্ত কারোরই চোখ খুলে খেয়ে নেয়নি। যেহেতু গাছে থাকে সেই হিসাবে আমাদের মনে হয় আমাদের চোখের দিকে দেখছে, এবং বাকিটা মনে হয় আমাদের চোখ খুলে নেবে, কোনোভাবেই চোখ খুলে খায় না। তাল লাগেনি অনেক সময় খেলা দেখাতে নিয়ে আসে এবং বলে এই সাপের কামড়ে নাকি লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল। এটাও একটা ভুল ধারণা, এই সাপের কামড়ে মানুষের মৃত্যু হওয়ার কথা নয়। এই ছিল আমাদের এলাকার সাপ যেগুলোর কামড়ে কোনোভাবেই মৃত্যু হবে না। এবার সেই 5টি সাপ দেখাবো যাদের কামড়ে মৃত্যু হলেও হতে পারে, মানে হবেই বলছি না, হলেও হতে পারে। হলেও হতে পারে কারণ প্রথম কথা, সাপ কামড়ালেই যে যথেষ্ট বিষ প্রয়োগ করবে এরকম কথা নয়, তারপরও যদি কামড়ায়ও সময় মতো হসপিটালে গেলে কিন্তু রোগীর বাঁচার কথা। যাই হোক, প্রথম যে সাপটাকে আমরা দেখছি সেটা হচ্ছে শাঁখামুটি বা অনেকে রাজসাপ বলে। কিভাবে চিনবো? হলুদে কালো দাগ, মোটামুটি যতখানি চওড়া হলুদ দাগ ততখানি চওড়া কালো দাগ আমরা দেখতে পাই। এই সাপের নাম রাজসাপ হওয়ার একটা কারণ আছে। এই সাপ অন্যান্য বিষধর সাপেদেরও খেয়ে নেয়, মানে শুধু বিষধর ব্যাপার নয়, অন্যান্য নির্বিষ সাপেদেরও খায়। সেই হিসাবে এলাকায় শাঁখামুটি সাপ থাকলে অন্যান্য সাপের সংখ্যা কিন্তু কমবে। পরের যে সাপটার ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা কালাচ বা ডোমনাচিতি। এটাকে নিয়ে একটু ভালো করে জেনে রাখা দরকার। হয়তো সাপটাকে আমরা অনেকে দেখিনি, কিন্তু এখন সাপটার নাম শোনা যাচ্ছে। সাপটার নাম শোনা পাওয়ার কারণ হচ্ছে আগে হয়তো সাপের কামড় হলে আমরা বুঝতে পারতাম না, কিন্তু এখন যেহেতু মানে অনেকেই জেনে গেছেন, সেই হিসাবে সাপের কামড়টা আমাদের কাছে একটু স্পষ্ট হচ্ছে। কিভাবে বুঝবো? এই সাপ যদি কামড়ায়, প্রথমত অন্যান্য সাপের মতো কোনো জ্বালা যন্ত্রণা এরকম কিছু বোঝা যায় না। এই সাপ কামড়ালে যেটা বোঝা যায় সেটা হচ্ছে জায়গাটা অবশ হয়ে যায়, সেই হিসাবে ওখানে খেয়াল হবে না। কিছুক্ষণ সময় পর জায়গাটা কোন রকম সার থাকবে না। এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে তল পেটে অসহ্য যন্ত্রণা হয় এবং চোখের পাতা বুজে যাওয়ার মতো লক্ষণ আমরা কিন্তু দেখতে পাই। এই লক্ষণ দেখিয়ে আমরা বুঝে যাই যে কালার সাপে কামড়েছে। তবে কালার সাপ নিয়ে যেটা বলার, এই সাপ কিন্তু মানুষের কাছাকাছি চলে আসে। অন্যান্য সাপ কিন্তু মানুষের কাছাকাছি আসতে চায় না, কিন্তু কালার সাপ হয়তো ইঁদুরের সন্ধানে বা গরমের জন্য আমাদের বিছানাতেও চলে আসে। সেই হিসাবে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে। গোখরোকে আমরা এখানে সবাই চিনি। কিভাবে চিনবো? ফনা আছে এবং ফনার পিছনে একটা ইউ দাগ আছে, আর কোনো কিছু দেখার দরকার নেই। ফনার পিছনে যদি ইউ দাগ থাকে তাহলেই গোখরো। অনেকের ধারণা এই সাপের মাথায় নাকি মহামূল্যবান মণি থাকে। আজ পর্যন্ত কোথাও কোনো মণি পাওয়া যাবেও না। অনেকের ধারণা এই সাপ নাকি দুধ কলা খেয়ে যায়। আজ পর্যন্ত কোথাও এসে দুধ কলা খেয়ে যায়নি, কোনোদিন খেতে পারবেও না। কারণ দুধ কলা খাওয়ার মতো যে অঙ্গটা থাকতে হয়, আমাদের যেমন জীব আছে, ওদের সেরকম জীবটা নেই, জীবটা চেরা। আর একটা ব্যাপার, এটা আমরা দেখে থাকি সাপুরে যখন বিন বাজায় সে তার মাথা দোলায়, কিন্তু শব্দে মাথা দোলায় না। সাপুরে যদি বলে শব্দে মাথা দোলাচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। দেখা যাবে যে সাপুরে তার হাত নাড়ায় বা বিনটা নাড়ায় বা সামনে যা কিছু একটা নাড়ায়, ওই নড়াচড়াটা বুঝতে পারে, শব্দ কিছু বুঝতে পারে না। আর একটা ফনাধর সাপ, মানে এরও ফনা আছে, কিন্তু এই সাপটার নাম কেউটে। কিভাবে চিনবো? ফনার পিছনে দাগটা একটু অন্যরকম, দাগটা সাধারণভাবে গোল। কোথায় থাকে? কেউটে সাপ একটু স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে, সাধারণভাবে জমির আল, পুকুরের পাড় এদের খুব প্রিয় জায়গা। যদিও বর্তমানে সাপের সংখ্যা কমছে, সেই হিসাবে কেউটে সাপ অনেক কমে গেছে। পরবর্তী সাপটাকে আমরা কম বেশি সবাই চিনি, এলাকার ধান জমিতে একটু বেশি দেখতে পাওয়া যায়, নাম চন্দ্রবড়া। কিভাবে চিনবো? হলুদটা ঠিক হলুদ নয়, বাদামের উপর কালো সাদার গোল চাকা চাকা দাগ। আমাদের এলাকায় কোনো সাপের কিন্তু এরকম চাকা চাকা দাগ নেই। যাই হোক, এই সাপ যদি কাছাকাছি থাকে সে কিন্তু আওয়াজ করে বুঝিয়ে দেয় যে কাছাকাছি সাপটা আছে। এই সাপ যখন বুঝতে পারবে কাছাকাছি কোনো মানুষ বা বিপদ এসেছে, সে তখন নিজেকে গোলভাবে পাকিয়ে নেয় এবং এর শ্বাস প্রশ্বাস এতটা দ্রুত হয় যে আওয়াজটা হয় সেটা প্রেসার কুকারের সিটির মতো। এই আওয়াজ থেকেই বোঝা যায় যে কাছাকাছি চন্দ্রবড়া সাপ আছে।
যাই হোক, বিষধর সাপগুলোকে আর একবার আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাঁখামুটি বা রাজসাপ, তার পরবর্তী সাপ কালাচ বা ডোমনাচিতি, এরপরেরটা গোখরো, এরপরেরটা কেউটে এবং এটা চন্দ্রবড়া। তা আমাদের এলাকায় এই 5 ধরনের বিষধর সাপই পাওয়া যায়। এগুলোকে নিয়ে একটু সাবধানে থাকলে সাপের কামড় থেকে কিন্তু অনেকটাই এড়িয়ে থাকা যাবে। তো 5টা সাপ বলেও সেখান থেকে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে। যাকে সরিয়ে দেওয়া হয়েছে সে হচ্ছে শাঁখামুটি। কেন সরিয়ে দেওয়া হয়েছে? আজ পর্যন্ত শাঁখামুটি সাপের কামড়ের তেমন কোনো নথি নেই। শাঁখামুটি সাপ খুবই শান্ত, সেই হিসাবে আমাদের কাছে এটা এতটা বিপজ্জনক নয়। বাকি যে 4টে সাপ, সেটা কালাচ বা গোখরো, কেউটে, চন্দ্রবড়া, এগুলোর কামড়েই কিন্তু বেশি মৃত্যু হয়। সেই হিসাবে এগুলোর থেকে একটু দূরে থাকতে হবে। যাই হোক, আমাদের এলাকায় সাপ পাওয়া যায়। কিছু কিছু সাপকে একই রকম প্রায় দেখতে। প্রায় একই রকম বললাম কারণ আমরা যখন কেউ বলে সাপ বেরিয়েছে, সাপের বিবরণটা এরকম হয়, একটা লম্বা সাপ কালো রঙের, এরকম একটা কথা ওঠে। বা এর বেশি আর একটা কথা সে বলতে পারে হয়তো ফনা তুলছে। এর বেশি কিন্তু সাপটাকে মানুষ চেনে না, কারণ প্রথম কথা সাপ দেখলেই মানুষ ভয় পেয়ে যায়, বাকিরা তারা কিন্তু আর বলতে পারে না। যাই হোক, আমাদের এলাকায় কালাচ আর চিতিবড়া দুটোকে প্রায় একই রকম দেখতে, যদিও অনেক পার্থক্যই আছে। কালাচ দেখতে কালো রঙের, চিতিবড়া দেখতে বাদামি রঙের। কালাচের দাগগুলো খুবই সরু সরু সাদা দাগ, চিতিবড়ার দাগগুলো কিন্তু অপেক্ষাকৃত মোটা এবং হলুদের দাগ। আর কালাচের দাগগুলো শুরু হয়েছে লেজের দিক থেকে, মাথার দিকে এসে কিন্তু তেমন দাগ নেই। আর চিতিবড়ার দাগ মাথার দিক থেকে আছে, লেজের দিকে কিন্তু তেমন দাগ নেই। চন্দ্রবড়া বা বালিবড়া দুটো নামের সঙ্গে বড়া থাকলেও দুটো সাপ কিন্তু পরিষ্কার আলাদা। চন্দ্রবড়ার দাগগুলো পরিষ্কার গোল গোল চাকা চাকা দাগ, আর এই বালিবড়ার দাগগুলো কিন্তু এরকম পরিষ্কার নয়, এবড়ো খেবড়ো দাগ। গোখরো দাঁড়াস, মানে অনেকে এটাও বলে ফেলে যে গোখরো আর দাঁড়াসের মিলন হচ্ছে। দুটো আলাদা আলাদা প্রজাতির সাপ, কখনো দুটো সাপ একসঙ্গে থাকতে পারে না। দাঁড়াসেরও স্ত্রী পুরুষ আছে, গোখরোরও স্ত্রী পুরুষ আছে। যাই হোক, আমরা কেন ভুলিয়ে ফেলি? ফনা না তুললে গোখরো কেউটে পার্থক্য করা একটু কষ্টকর। যদিও গোখরোর মুখ অপেক্ষাকৃত মোটা, দাঁড়াসের মুখ সরু। দাঁড়াসের মুখের তলার দিকে সাদা সাদা দাগ আছে, গোখরোর ওরকম দাগ নেই। তারপর আঁশ তো আলাদাই, একটা আঁশ ষড়ভুজাকার, একটা গোলাকার। যাই হোক, সাপও চিনলাম। এবার যেটা আছে লৌকিক ধারণা বনাম বাস্তব সত্য। সাপ সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, যার বেশিরভাগ কেন সবটাই ভুল। কিরকম ধারণা আছে? প্রথম ধারণা, বিষহীন সাপেরা নাকি শনি মঙ্গলবার বিষধর হয়ে যায়। তো শনি মঙ্গলবার বিষধর হতে গেলে দুটো জিনিস তাদের আসতে হবে, বিষ থলি আসতে হবে, বিষ দাঁত আসতে হবে। হঠাৎ করে সপ্তাহে 2 দিন বিষ দাঁত বিষ থলি আসবে, বাকি দিনগুলো থাকবে না, এরকম কোনো উদ্ভিদ প্রাণী কিচ্ছু নেই। আমি যদি হঠাৎ করে বলি আমার হঠাৎ করে সপ্তাহে এই দিন সিং গজায়, বাকি দিনগুলো থাকে না, এটা যেমন অবাস্তব কথা, সেরকমই একই কথা হঠাৎ করে বিষ দাঁত বিষ থলি চলে আসার কথা। সাপেরা দুধ গলা খেতে পারেন, এটা আগেই বলেছি। সাপুরেরা বলে থাকে সাপেরা নাকি পোষ মানে, সাপেরা নাকি বদলা নেয়। সাপ সামনের জনকে চিনতেই পারে না, পোষ মানা বা বদলা নেওয়ার কোনো কথাই নেই। সাপের শঙ্খ লাগা অনেকে মনে করেন খুব নাকি ভালো একটা ব্যাপার, নতুন গামছা চড়ানো হয়। সাপের শঙ্খ লাগা তাদের এলাকা দখলের লড়াই, মানে কোনো একটা সাপ যখন অন্য কোনো এলাকায় চলে আসে তখন সে এলাকা দখল হয়, বা একটা স্ত্রীকে পাওয়ার জন্য একাধিক পুরুষের মধ্যে লড়াই চলে, সেটাই হচ্ছে শঙ্খ লাগা। দুমুখ সাপ বা পঞ্চমুখী সাপ বলে কিছু নেই, মানে পঞ্চমুখী সাপের যে ছবিটা পাওয়া যায় সেই ছবিটাই আমরা এখানে দিয়েছি। ছবিই পাওয়া যায়, কিন্তু বাস্তবে কোনোদিন সাপটাকে পাওয়া সম্ভব নয়, কারণ ছবিটা কম্পিউটারে তৈরি করা। মানে সেরকমই আমার মাথার পাশে আরো 4টে মাথা তৈরি করে দেওয়া যাবে, মানে মোট 5টা মাথা করে দেওয়া যাবে, সাপেরও করে দেওয়া যায়। অনেকে বলে নাকি যে সাপের লেজে বিষ থাকে, কোনো সাপেরই লেজে বিষ থাকে না, কাঁকড়া বিছের লেজে বিষ থাকে। তবে আমাদের এলাকায় যে সমস্ত কাঁকড়া বিছে পাওয়া যায় তাদের কামড়ে কিন্তু মৃত্যু হওয়ার কথা নয়।
গো সাপ কথাটার মধ্যে হয়তো সাপ রয়েছে, কিন্তু এটা মোটেও কোনো সাপ প্রজাতির নয়। তক্ষক এটাও কোনো সাপ নয়, এটা গিরগিটি জাতীয় প্রাণী। নেই, তক্ষকেরও বিষ নেই, গো সাপেরও বিষ নেই। যাই হোক, সাপের বিষ আসলে কি? সাপের বিষ কিন্তু মানুষকে মারার জন্য তৈরি হয়নি। আমাদের যেরকম মুখের লালা খাদ্য হজম করার জন্য তৈরি হয়েছে, সাপেরও বিষ শুধুমাত্র খাদ্য হজম করার জন্যই তৈরি হয়েছে। বিষের অনুযায়ী সাপকে 3 ভাগে আমরা ভাগ করেছি, ছবি অনুযায়ী দেখিয়ে দিয়েছি: নির্বিষ, আংশিক বিষধর ও বিষধর। এবার বিষের প্রকৃতি অনুযায়ী সাপকে 2 ভাগে ভাগ করছি। আমরা এলাকায় শুনে থাকি যে চন্দ্রবড়ার বিষ একটু আলাদা ধরনের। কিরকম আলাদা? চন্দ্রবড়ার বিষ হচ্ছে রক্ত ভেঙে দেয়, আর বাকি যে সমস্ত সাপগুলো থাকে সেগুলো স্নায়ুকে নষ্ট করে দেয়, সেগুলো হচ্ছে স্নায়ু ভঙ্গকারী বিষ। এই 2 ধরনের সাপের বিষ মানে আছে আমাদের এলাকায়। সাপের কতখানি বিষে মানুষের মৃত্যু হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই মানে সাপের যে পরিমাণ বিষ লাগে সেটা হচ্ছে কালাজ বা ডোমরাজিতির ক্ষেত্রে মাত্র 1 মিলিগ্রাম, গোক্রকেউটের ক্ষেত্রে 15 মিলিগ্রাম, আর চন্দ্রবড়ার ক্ষেত্রে প্রায় 42 মিলিগ্রাম বিষ লাগে একটা পূর্ণবয়স্ক মানুষকে মারতে। মানে আমাকে যদি কোনো সাপ কামড়ায়, যদি গোক্র কামড়ায়, কম করে 15 মিলিগ্রাম বিষ প্রবেশ করলে তবেই কিন্তু আমি মারা যাব, না হলে কিন্তু নয়। আর যদি তার বেশিও প্রবেশ করে, সময় মতো হসপিটালে গেলে কিন্তু তবে আমি বেঁচে যাব। এইটুকু বলতে পারি, সময় মতো হসপিটালে গেলে কিন্তু রোগীর বাঁচার চান্সটাই বেশি। সাপের কামড় নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগটাই কিন্তু নির্বিষ সাপের কামড় হয়, প্রায় 70 ভাগ নির্বিষ সাপের কামড়। তারপরও যেটুকু বিষধর সাপের কামড় হয় তার মধ্যে অর্ধেক হয়ে যায় শুকনো কামড়, মানে এক্ষেত্রে কিন্তু কোনো রকম বিষ প্রয়োগ হয় না। সাপে কামড়ালে কিরকম দাগ হবে? যদি নির্বিষ সাপের কামড় হয়, তো যে ছবিটা শেষে আমি দেখাচ্ছি, নির্বিষ সাপের কামড় হলে এরকম অনেকগুলো দাগ, কাটা ছেঁড়া দাগ হতে পারে, মানে অনেকগুলো দাঁতের দাগ আমরা এখানে দেখতে পাই। আর যদি বিষধর সাপের কামড় হয় সেক্ষেত্রে শেষ যে ছবিটা এলো, এরকম স্পষ্ট 2টো দাগ দেখতে পাওয়ার কথা। তবে সবসময় 2টো দাগ দেখতে পাওয়া যাবেই এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় এটাও দেখা গেছে যে বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে একটা দাগ দেখতে পাওয়া গেছে, বা কোনো কোনো ক্ষেত্রে দাগ দেখতে পাওয়া যায়নি। সাপে কামড়ালে কি করব? এটা খুব গুরুত্বপূর্ণ। সাপে কামড়ালে এলাকার লোকে কি করে? এখনো পর্যন্ত বেশিরভাগ লোক কিন্তু ওঝাবাড়ি, মন্দির, মসজিদ চলে যায়, বা প্রথমেই ভয় পেয়ে যায় যে আমাকে সাপে কামড়েছে মানে আমি মারা যাব। কোনোভাবেই ভয়ের কিছু নেই। সাপে কামড়ানো একটা সাধারণ দুর্ঘটনার থেকেও কম ক্ষতিকর, এটা জোরের সঙ্গেই বলতে পারি। সাপে কামড়ালে রোগী কিন্তু বেঁচে যাবে যদি সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো রোগীকে প্রথম শান্ত থাকতে হবে, ভয় পেলে হবে না। তারপর যদি সম্ভব হয় জায়গাটা ধুতে বলা হয়, না হলেও কোনো অসুবিধা নেই। তারপরের পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি সম্ভব সেটা কাছাকাছি কোনো গ্রামীণ হসপিটালে যেতে হবে। গ্রামীণ হসপিটালে যাওয়ার কারণ সেটা খুব কম সময়ের মধ্যে পৌঁছানো যায়, এবং এখানে রোগীকে ভর্তি করা অনেকটা সোজা, সেই জন্য কাছাকাছি গ্রামীণ হসপিটালের কথাই বলা হয়। কোনগুলো করব না? কোনোভাবেই কোনো মন্দির, মসজিদ, ওঝাবাড়ি বা কোনো কাছাকাছি ডাক্তার থাকলেও তার কাছে যাওয়ার দরকার নেই, একমাত্র হসপিটালেই চিকিৎসা হয়। সাপ ধরার কোনো দরকার নেই। অনেকের ধারণা সাপ না দেখাতে পারলে নাকি চিকিৎসা হবে না, ভুল ধারণা। সাপ চেনানোর কোনো দরকার নেই। অনেকে জায়গাটা কেটে দেয়, রক্তটা বেরিয়ে গেলে নাকি ভালো হবে, এটাও একটা ভুল ধারণা, জায়গাটা ক্ষতর সৃষ্টি হয়ে যায়। আর অনেকে সিনেমা দেখে রক্তটা চুষে বার করে নেয়, এটাও ভুল ধারণা, এতে কিন্তু ক্ষতি হবে আরো বেশি। যে রক্তটা চুষে নিতে যাবে তারও কিন্তু বিষের প্রভাবে মৃত্যু হতে পারে, কারণ যদি তার মুখে বা পাকস্থলীর আগে কোথাও কোনো কাটা বা ক্ষত থাকে, সেই বিষ কিন্তু তারও শরীরে প্রবেশ করে যাবে। দুটো কথা খুব মূল্যবান, একটা হচ্ছে সময়, কোনোভাবেই দেরি করা যাবে না, আর একটা হচ্ছে আশা হারানো যাবে না। মানে আমি যদি ভয় পাই আমি মারা যাব, তাহলে সাপে না কামড়ালেও মরে যাব। কিভাবে যাব? অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই। এমনি গ্রামের দিকে বাড়ি, অ্যাম্বুলেন্স ডাকতে গেলে অ্যাম্বুলেন্স আসতে 30 মিনিট সময় নেবে কম করে।
তারপরেও বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স পৌঁছবে না, তার থেকে কাছাকাছি কারো না কারো বাইক আছে, রুগীকে বাইকে বসিয়ে নিয়ে গেলেই হবে। সবাই গাড়ি কামড়ের দাগ দেখে নিশ্চিত হওয়ার দরকার নেই, যদি সাপে কামড়ায়